দেনা পরিশোধে চাপ বাড়ছে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের। তেলের উপর নির্ভরতা কমাতে গ্যাস ও কয়লা সরবরাহ স্বাভাবিক রাখার তাগিদ। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো। টঙ্গীর তুরাগপাড়ে চলছে দ্বিতীয় পর্বের ইজতেমা। কাল আখেরি মোনাজাতে শেষ হবে জুবায়েরপন্থীদের সম্মেলন। যেভাবে আল্লাহ রাসূল এবং তার দ্বীনের প্রতি চলতে পারে সেই জন্য তারা বলতেছে, সেই কথা আমরা শুনতেছি। আল্লাহ রাসূলের পথে অনুযায়ী চলতে পারে, এটাই হইল একটা বুনিয়াদের এটা মূল কেন্দ্র। রাজধানীর শেওড়াপাড়ায় আবাসিক হোটেলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। মধ্যরাতে পুলিশের অভিযানে একজনকে আটক। আমরা যে বিষয়ে একটা অভিযোগ আছে অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে না, এর বেশি ভাই প্লিজ সরি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেনা পরিশোধে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কারো কারো মত, গ্যাস ও কয়লার সরবরাহ ঠিক রাখা গেলে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কমবে। পিডিবি বলছে, ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে, উৎপাদন সংকটের আশঙ্কা নেই। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে 18,000 মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের সংখ্যা। প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন। গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো ক্ষেত্রে 6 মাসের বিল বাকি ছিল। তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি, কারণ তখন আমাদের ফুল লাইফ লাইন ছিল। মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা, তখন এটা আমাদের হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি 20 টাকার বেশি। অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ 8 টাকার কম। বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর। তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো। বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত 1/3। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো, যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না। পিডিবি বলছে, বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ, এবং প্যারালালি তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায়। গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, বছরে অন্তত $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে। এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক, তাহলে 20,000 কোটি টাকা বেঁচে যায়। তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে, বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে। আগের সরকারের ধারাবাহিকতায় সব জায়গায় সরকার হাত দেয়নি, না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট, অথচ 16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ইবাদত বন্দিগিতে তারা সময় কাটাচ্ছেন। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় চলছে ইমান আকিদার তালিম।
নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। তালিম দিচ্ছেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীরা। জিকির আজকারে মশগুল বিদেশি মেহমানরাও। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আজ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। বড়দের কথাবার্তা শোনার পরে আমাদের ইমানি এরকম একটা চার্জের মতো হয়, যাতে আমরা আগামী বিশ্ব ইজতেমা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলের উপরে আমরা চলতে পারি। যেভাবে আল্লাহ রাসূল এবং তার দ্বীনের প্রতি চলতে পারে সেই জন্য তারা বলতেছে, সেই কথা আমরা শুনতেছি এবং তার উপর আমল করে জিন্দেগি চলার জন্য আল্লাহ তৌফিক দান করে। টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। তাজনুর, কি কি আনুষ্ঠানিকতা চলছে ইজতেমা ময়দানে এবং মুসল্লিরা কি বলছেন? এই মুহূর্তে বয়ান চলছে, যদিও প্রায় দুপুর হয়ে গেছে। সেই অনুযায়ী একজন ভারতীয় মাওলানার এই মুহূর্তে বয়ান পেশ করার কথা এবং সেই বয়ান চলছে। খিত্তাগুলোতে মুসল্লিরা যারা অবস্থান নিয়েছেন, অনেকেই আসলে দিনের আলো আরও স্পষ্ট হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন, যার কারণে খিত্তার ভেতরে আপনি যত বেশি মানুষজন দেখতে পাবেন তার চেয়ে বেশি মানুষ এই মুহূর্তে আসলে বাইরে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের প্রয়োজন যাদের রয়েছে, কেউ একটু পরেই জোহরের আজান দিবে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে কেউ গোসলের জন্য বেরিয়েছেন। এবং আমরা দেখেছি যে এই তুরাগের পাড় দিয়ে বেশ কিছু ভ্রাম্যমাণ এরকম জায়গা তৈরি করা হয়েছে যেখানে মুসল্লিরা ওযু এবং গোসলের কাজগুলো সারতে পারবেন। সব মিলিয়ে আসলে দুপুরের পরবর্তী সময়ে যে এই আনুষ্ঠানিকতাগুলো রয়েছে যে সেগুলোর জন্যই মূলত তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে এই যে খিত্তাগুলোতে যে মাইকগুলো রয়েছে, অর্থাৎ একটু পরপর যে মাইকগুলো রয়েছে, সেখানে একই সঙ্গে দুটি ভাষায় বয়ান চলছে। অর্থাৎ মূলত যে মূল মঞ্চে যে ভারতীয় মাওলানা যিনি বয়ান পেশ করছেন তার সেই বক্তব্য বাংলায় অনুবাদ করে মুসল্লিদেরকে শোনানো হচ্ছে। যে বিষয়টি সেটি হচ্ছে তাবলিগ জামাতের এই যে বিশ্ব ইজতেমা, সেটি মূলত শেখার জায়গা। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা যারা এসে থাকেন তারা মূলত এখানে দিন শিখতে আসেন, অর্থাৎ ইসলামের যে বিভিন্ন রকমের বিধিবিধান রয়েছে সেগুলো আরও ভালো মতো কীভাবে শেখা যায় এবং সেটি শুধুমাত্র শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এখান থেকে শিখে গিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় যাবেন, সেই এলাকাগুলোতে তারা তাদের সেই দাওয়াতি কার্যক্রমগুলো চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা এখান থেকে যা শিখে যাচ্ছেন সেই শেখাটি আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন। সেই প্রস্তুতি নিয়ে আগামীকাল আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের পরেই কিন্তু সারা দেশব্যাপী তাবলিগ জামাতের মুসল্লি যারা এখানে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন তারা কিন্তু কালকেই দেশব্যাপী সেই দাওয়াতি কার্যক্রমে ছড়িয়ে যাবেন। তাজনুর, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বিদেশে পাঠানোর কথা বলে দালাল চক্রের লোকজন তাকে হোটেলটিতে এনেছিল। কাফরুল থানায় মামলার এজাহারে উল্লেখ করা হয় এই বিষয়টি। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। আশপাশের লোকজনের অভিযোগ হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলত, তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। মালয়েশিয়া যাওয়ার জন্য বলছে, পরে আসতে পরে বলছে যে তোরা তো এমনি নিতে পারি না, জামাই বসে বেরিয়ে। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন এই নারী। অভিযোগ 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। বিষয় সে বলছে পরে ও মনে আসতে দেখা করতে ওই সুফিয়া খালাহারা ট্রেনিং এর কথা করে নিয়ে এসে উপরে যা দেখছে আরো 6-7টা মাইয়া, তো ওই স্বাভাবিকভাবে উঠছে, কোনো ওই হয় নাই, স্বাভাবিকভাবে ট্রেনিং এর কথা কয়ে বাসার থেকে আসছে। আসার পরে দিয়ে ওইখানে ছিল, তারপর যখন রাত বিষয় হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। টাকার বিনিময় করে সকালে আবার জায়গা আবার রাত্রে আইয়ে। ভবনের 5ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী, ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম। সেটির মালিকও জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ।
ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা আসছিল গেটে। এসব বিষয়ে প্রশ্ন করলে মুখ খুলতে নারাজ হয় ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের কর্মকর্তারা। গণমাধ্যম এড়িয়ে গেছেন তারা। আমাদেরকে কাজ করতে দেন, আমাদেরটা তো তদন্ত চলমানের বিষয়ে আমাদেরকে কাজ করতে দিবেন না। আমরা যে বিষয়ে একটা অভিযোগ আছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে না, এর বেশি ভাই প্লিজ, সরি ভাই প্লিজ। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে কিছু বলতে চান না এই পুলিশ কর্মকর্তা। আপনারা কালকে আসছেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে 11 বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে আরবি ইসলাম শুভা। সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তার বাবা ইমরান রাজীব। এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আমার সাথে যুক্ত আছেন। সবুজ, এখন পর্যন্ত নিখোঁজ কিশোরীর বিষয়ে সবশেষ কি তথ্য মিলল, পুলিশ কি বলল? এখন পর্যন্ত যে নিখোঁজ 30 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে, তার বাবার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল এবং পুলিশের সঙ্গে কথা হয়েছে। গতকাল ভোর 4:30 পর্যন্ত তার বাবাকে সাথে নিয়ে পুলিশ, র্যাব এবং ডিবির যৌথ একটি অভিযান হয়েছে খিলগাঁও এলাকায়। কিন্তু যেই জায়গায় আসলে অভিযানটি পরিচালনা করা হয়েছে, যে তথ্যের ভিত্তিতে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে, সেখানে গিয়ে আসলে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার বাবার সঙ্গে কথা হয়েছিল মূলত রোববার সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদপুরের যে টোকিও স্কয়ারের ভেতরে তাদের সর্বশেষ অবস্থান দেখা গিয়েছে ওই শিশুটি, এবং এই শিশুটি মূলত তার কাজিনের সঙ্গে, তারই সমবয়সী 11 থেকে 12 বছর বয়সী তার কাজিনের সঙ্গে বের হয়েছিলেন। টোকিও স্কয়ার থেকে তারা কৃষি মার্কেট হয়ে তারা তাদের যে বাসা, অর্থাৎ তারা আত্মীয়ের বাসায় উঠেছিলেন মায়ের চিকিৎসার জন্য, সেখানে যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু এরপর থেকে রাস্তা পার হতে গিয়ে মূলত তার যে কাজিন সাথে ছিলেন সে সামনের দিকে গিয়েছিল, সামনে পার হয়ে পেছন ফিরে যখন তাকায় তখন দেখে আসলে তার কাজিনকে সে আর খুঁজে পায়নি। তারপরে সে বাসায় গিয়ে আসলে এই বিষয়টি, ঘটনাটি খুলে বলে। যেই সিসিটিভির ফুটেজ দেখা গিয়েছে টোকিও স্কয়ারে সর্বশেষ মেয়েটির যে অবস্থান, সেখানে আমরা যতটুকু পুলিশের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মেয়েটি যখন টোকিও স্কয়ারে তার কাজিনের সঙ্গে ছিল, সেখানে তাদের সামনে 2জন ছেলেকে দেখা গিয়েছে। যেই ছেলেটি মেয়েটির পথরোধ করে মূলত এই ছেলে দুটি কথা বলছিল, কিন্তু এই ছেলে দুটি আসলে কে, ওই ছেলে দুটিকে আসলে চিহ্নিত করা সম্ভব হয়নি, এবং এটিকে ঘিরেই আসলে মূলত এখন পুলিশের যে অনুসন্ধান বা মেয়েটিকে উদ্ধারের যে তৎপরতা, এই বিষয়টিকে কেন্দ্র করেই এগোচ্ছে। ধন্যবাদ আপনাকে সবুজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতাদের সাথে ভার্চুয়াল সভা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 2.5 ঘণ্টার ভার্চুয়াল সভায় পুরো সময় যুক্ত ছিলেন তারেক রহমান। বাবার জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ করেন ছেলে তারেক রহমান। আলোচনায় তুলে ধরেন দেশের প্রতি জিয়াউর রহমানের ভালোবাসা এবং দেশ গঠনে তার অবদানের কথা। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ আরও বহু বিএনপি নেতা। সভা শেষে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়। রাজধানীর বীরপুর 14 নম্বর এলাকায় টেকপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটল অগ্নিকাণ্ড। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত একটি রিকশার গ্যারেজ। দিবাগত রাত 1:01টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। প্রায় 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়ে যায় কয়েকটি রিকশা। স্থানীয়রা বলছেন অটোরিকশার চার্জিং স্টেশন থেকেই আগুনের সূত্রপাত। তাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব রিকশার গ্যারেজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মেলেনি প্রতিকার। চাউটাকে কারেন্টের তার মোড় আগুন লাগিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে কাটছি, পেঁয়াজ কাটে আবার টাইম ছিটাছি, ছিটার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। যে অটোগুলো চার্জ দেয়, এই অটো চার্জের কারণে, অবৈধ লাইনের দিয়ে চার্জ দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। এছাড়া আর কোনো সমস্যা আপাতত এই জায়গায় নাই।
পশ্চিম তীরের জেনিনে এখন চলছে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব। এলাকাটির শরণার্থী শিবিরে নির্বিচারে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের 1 মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 70 ফিলিস্তিনির, যার মধ্যে 10 জনই শিশু। সোমবার মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে 38 জনই জেনিনের বাসিন্দা। এছাড়া তুবাসে 15, নাবলুসে 6 ও তুলকারামে নিহত হয়েছেন 5 ফিলিস্তিনি। বাকিরা হেব্রন, বেথলেহাম ও পূর্ব জেরুজালেমের বাসিন্দা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই পশ্চিম তীরে হামলার মাত্রা ব্যাপক বাড়িয়েছে ইসরায়েল। জেনিন সহ বিভিন্ন এলাকায় চলমান এই অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল। গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। নিখোঁজ কয়েক হাজার ফিলিস্তিনি। সেই হিসেবে প্রাণহানির সংখ্যা 61,709 জন ফিলিস্তিনির। নিহতের তালিকায় প্রায় 18,000 শিশু। যুদ্ধে আহত কমপক্ষে 1,12,000 ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় নিহত 76% ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 14,000-এর বেশি মরদেহ, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজা উপত্যকায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে 1000-এর বেশি স্বাস্থ্যকর্মী ও 2 শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরে সরকার ও বিদ্রোহীদের সংঘাতে মর্গগুলোয় নেই মরদেহ রাখার জায়গা, ফলে দেয়া হচ্ছে গণকবর। সোমবার রেডক্রস সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমাহিত করা হয় 120 মরদেহ। রক্তক্ষয়ী লড়াইয়ের পর M23 বিদ্রোহী গোষ্ঠী গোমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারি হিসেবেই মৃত হয়েছে 773 জনের, যা শহরের হাসপাতালগুলোর মর্গের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। আহত 3000-এর কাছাকাছি। চলমান সংঘাতে বাস্তুচ্যুত শহরের প্রায় 5 লাখ বাসিন্দা। দর্শক, এই ছিল যমুনা নিউজে